হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তোমাদেরকে আমি দেব ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য স্বাস্থ্য ও শরীরশিক্ষা থেকে সাজেশন প্রশ্ন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো এই স্বাস্থ্য ও শরীরশিক্ষা থেকে কোন কোন জায়গাগুলো ভালো করে দেখে গেলে বা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে তোমরা প্রত্যেকেই এই স্বাস্থ্য ও শরীরশিক্ষাতে ফুল মার্কস পাবে। ঠিক আছে, যদি ফুল মার্কস পেতে চাও বা পুরো নাম্বার পেতে চাও, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যেগুলো আমি বলবো সেগুলো দেখে গেলেই পরীক্ষাতে ভালো মার্কস পাবে। তো চলো শুরু করছি। দেখো, তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে বা সিলেবাসে প্রাথমিক চিকিৎসা হবে। রয়েছে চতুর্থ অধ্যায় যোগ ভারতীয় ঐতিহ্য। তো এই দুটো অধ্যায় তোমাদের সিলেবাসে বা রয়েছে। যদি কোনো কোনো স্কুলে সিলেবাসে আরো বেশি থেকে থাকে তো অবশ্যই আমি কমেন্টে জানিও। ঠিক আছে, আলাদা করে তোমাদের আমি ভিডিও করে দিয়ে দেবো। কিন্তু বেশিরভাগ স্কুলে আমার জানা এই তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় থাকছে। তো আমি এই দুটো অধ্যায় এখন বলবো। ঠিক আছে, ভালো করে দেখে নাও। আর হ্যাঁ, ভিডিও চলাকালীন অবশ্যই তোমাদের টেক্সট বুকটা খুলে বসবে এবং প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। চলো শুরু করছি। এই পাতার প্রথম দিকে দেখো রয়েছে, একটু নিচের দিকে দেখো রয়েছে বিষধর সাপ। কোন সাপগুলো বিষধর সাপ এগুলো একবার পড়ে রাখবে। যেমন গোখরো, কেউটে, চন্দ্রপোড়া, কালাজ, ফুরসা, শাখামুটি, শঙ্খচূড়, সামুদ্রিক সাপ, প্রবাল সাপ। তো এইগুলো হচ্ছে কিন্তু সব বিষধর সাপ। ঠিক আছে, ছবি সহ দেখে রাখো। তোমাদের বাড়ির আশেপাশে বা বাগানে সমস্ত সাপ তোমরা হয়তো দেখে থাকবে। ঠিক আছে, এগুলো আমাদের এলাকারই সব পরিচিত সাপ। এগুলো সব সবকটা সাপই কিন্তু খুব বিষধর। ঠিক আছে, ভালো করে দেখে নাও। পরীক্ষাতে আসতে পারে দুটো বিষধর সাপের নাম লেখো, আসতেই পারে, তাই না? তার পরের পাতা চলে সেটা রয়েছে ক্ষীণ বিষ সাপ। ক্ষীণ বিষ বলতে অল্প পরিমাণে হয়তো বিষ থাকে। কোন সাপে? কালনাগিনি, ছবি দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে লাউ ডগা, তারপর হচ্ছে বেড়াল সাপ, নোনা বোড়া, মেটেলি। তো এই সাপগুলো হচ্ছে ক্ষীণ বিষ সাপ, অর্থাৎ ক্ষীণ বলতে বোঝাচ্ছে অল্প, একদমই যে বিষ নেই কথাটা ভুল। ক্ষীণ বিষ অর্থাৎ বিষ আছে কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে। বোঝা গেল? লাউডোগা সাপ তোমরা হয়তো দেখেছো, গাছে দেখবে থাকে, সবুজ রঙে দেখতে হয়। আমরা অনেকে ভাবি যে সাপের কোনো বিষ নেই। না, বিষ নেই কথাটা ভুল, বিষ আছে বাট খুবই অল্প পরিমাণে। তারপর দেখো রয়েছে নির্বিষ সাপ। এটার কথা মানে হচ্ছে যে সাপের কোনো বিষই নেই। যেমন জলঢোড়া, দারাস, ঘরচিতি, অজগর, বেত আছড়া, পুয়ে, থুথু, হেলে সাপ। তো এই সাপের কিন্তু কোনো বিষ নেই। বুঝতে পারছো? তাহলে পরীক্ষাতে আসতে পারে ক্ষীণ বিষ সাপের নাম লেখো, নির্বিষ সাপের নাম লেখো। তো এই তিনটে জায়গা ভালো করে দেখবে। বুঝতে পারছো? আমি যেগুলো বলছি সেগুলো প্রত্যেকে বইয়ে দাগিয়ে রাখো। এগুলো দেখে যে পরীক্ষাতে কমন এর মধ্যেই পেয়ে যাবে। ওকে, এই বইটার কিন্তু পরীক্ষা হয়। আবারও বলছি, এই বইটার কিন্তু পরীক্ষা স্কুলে নেয়। তাই এটাকে কেউ স্কিপ করো না যে এটা কোনো রকমে পড়ে গেলেও হবে বা না পড়ে গেলেও হবে। একটা কথা বলে রাখি, এই বইটা তোমাদের দেওয়া সচেতনতা বৃদ্ধির জন্য। এই বইটা পড়লে তোমাদের কারোর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে বাস্তবটা জানতে বুঝতে, তাই না? এই যে এতগুলো সাপের নাম তোমরা পড়লে, নিশ্চয়ই অনেকে বলবে এর মধ্যে যে অনেক সাপ তোমরা দেখোই নি এখনো, অথচ নামগুলো আজকে পড়ছো বা আমার সঙ্গে পড়ছো। দেখোই নি সাপগুলো, হয়তো আগে কোনোদিন কারোর কাছে শুনেছো বা বাবা মার কাছে শুনতে পাবে যেরকম সাপ হয়তো ছিল, এখন হয়তো দেখা যায় না। বাট এই সমস্ত সব সাপগুলো তোমার এলাকার মধ্যে কিন্তু রয়েছে, আমাদের সব পশ্চিমবঙ্গেরই কিন্তু সাপগুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। স্বাস্থ্য শরীরশিক্ষা বইটা তোমাদের এই জন্য দেওয়া যাতে তোমরা তোমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা হও, পরিবেশ সম্পর্কে সচেতনতা হও, নিজের সাবধানতা নিয়ে সতর্ক থাকো। এই জন্যই কিন্তু বইটা দেওয়া। তাই শুধু যে নাম্বারের জন্যই পড়বে আর অন্য জন্য না তা কিন্তু না, অনেক কিছু জানারও আছে এই বই থেকে। তাই প্রত্যেকে বলবো একটু ধৈর্য নিয়ে কিন্তু পড়াগুলো ভালো করে শোনো। ঠিক আছে, আমি এই পড়াগুলো ডিটেলসে পড়িয়েছি অনেক আগে, হয়তো তোমরা ক্লাস 8 এর প্লেলিস্টে গেলে সেখানে হয়তো দেখতে পাবে এই স্বাস্থ্য শরীরশিক্ষা থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ আরো ডিটেলসে পড়িয়েছি। যদি তোমাদের মনে হয় পড়াগুলো বোঝার আছে তাহলে ওখানে গিয়ে দেখে নিও। আজকে যেহেতু আমি সাজেশন বলছি যে কোন কোনগুলো ভালো করে করবে, তাই আমি সাজেশন জায়গাগুলো দেখিয়ে স্কিপ করে যাব। ঠিক আছে, তো দেখো তার ঠিক নিচে চলে এসো। সাপের মূলত বিষ ক রকমের হয়? সাপের বিষ মূলত 2 রকমের হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। সাপের বিষ 2 রকম, একটা হচ্ছে নিউরোটক্সিন, একটা হচ্ছে হেমাটোটক্সিন। মনে রাখবে, নিউরোটক্সিন স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে দেয়, অর্থাৎ নার্ভের কাজগুলো খারাপ করে দেবে। আর হেমাটোটক্সিন কি করে? রক্ত কলার ক্ষতি করে, অর্থাৎ রক্ত পুরো ব্যাপারটাকে দই বানিয়ে দেয় হেমাটোটক্সিন। বুঝতে পারছো? যে বলে না সাপে কামড়ালে মানুষ নীল হয়ে যায়, কেন? অর্থাৎ রক্তটা যে লিকুইড ব্যাপারটা থাকে, অর্থাৎ রক্ত যে তরল থাকে, সেই তরল রক্তকে মানে থকথকে করে দেয়, অর্থাৎ রক্ত বলতে পারো জমাট বেঁধে দেয়। এক কথায় বলতে রক্তকে জমাট বেঁধে দেয় হচ্ছে এই দুটো উপাদান, যেটা কিনা সাপের বিষে থাকে। ঠিক আছে, ওই জন্য বলে সাপের সেখানে কামড়াচ্ছে সেখানে দড়ি দিয়ে বাঁধন করে দিতে। তাহলে কি হবে? রক্তটা ওখান থেকে সরতে পারবে না,
ফলে পুরো রক্তটা ওরকম জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। সেই জন্য বলে যে হসপিটালে নিয়ে যাওয়ার আগে অবশ্যই জায়গাটা বেঁধে দিতে। তা কি কোনো ব্যাপার হয় না? রক্ত তো আমাদের পুরো শরীরে চলাচল করছে। যদি তুমি বাদ দিয়ে দাও বা না দিয়ে দাও, ইমিডিয়েটলি তাকে কি করতে হবে? হসপিটালাইজ করতে হবে, তবেই কিন্তু তাকে বাঁচানো সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে? তো দেখো লেখাই রয়েছে যত আগে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তত তাড়াতাড়ি ওনাকে বাঁচানো সম্ভব হবে, দেরি হয়ে গেলে বাঁচানো কিন্তু মুশকিল। তারপর দেখো বিষধর সাপের কামড়ের লক্ষণগুলো কি কি, এটাও আসতে পারে যে বিষধর সাপের যে কামড় তার লক্ষণগুলো কি কি দেখে নাও। ক্ষতস্থানে দাঁতের দাগ দেখা যেতেও পারে, নাও যেতে পারে। ভাবো ব্যাপারটা পুরো ভাবো, যে দাঁতের যে দাগ যেখানে কামড়েছে সেই জায়গাটা দেখা যেতেও পারে, আবার না যেতেও পারে। আবার কালাচের কামড়ের বেশিরভাগ ক্ষেত্রে দাগ দেখতে পাওয়া যায় না। কালাচ সাপ যদি কামড়ায় তার দাগ কিন্তু দেখতে পাওয়া যায় না। এমনকি কামড়ের স্থানটি অবশ হয়ে থাকার ফলে তা বোঝা কঠিন হয়ে পড়ে, মানে যেখানটা কামড়েছে সেই জায়গাটা অবশ হয়ে থাকবে, তুমি বুঝতে পারবে না যে তোমাকে কিছু কামড়েছে কিনা। কারণ যে কোনো জিনিস কামড়ালে একটা জ্বালা হয় বা একটা ব্যথা সৃষ্টি হয়, কিন্তু ওই কালাচ সাপ যখন কামড়াবে সেই জায়গাটা অবশের মতো থাকবে। বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস ভাবতে গেলে? তারপর হচ্ছে ক্ষতস্থান গভীর হয়, অর্থাৎ যেখানে কামড়াবে সে জায়গাটা হয়তো গভীর হবে, অর্থাৎ ডিপলি ফুটো হবে। হ্যাঁ, এরকম বোঝাবে। কিছুটা সময়ের মধ্যে শরীরে ঝিমিয়ে আসবে, আর কিছু ক্ষেত্রে প্রচন্ড যন্ত্রণা অনুভূত হয়। মানে এই হচ্ছে বিষধর সাপের কামড়ানোর লক্ষণ। এবার এখানে এক একটা সাপের কামড়ানোর লক্ষণ বলা আছে। যেরকম বিষধর সাপ, যেরকম কোনো একটা বিষধর সাপ তার দাঁতের যে জায়গাটা সেটা খুব গভীর হবে, খুব ডিপলি ফুটোটা হবে। আবার কিছু কিছু সময় শরীর ঝিমঝিম করবে, যন্ত্রণা করবে, প্রচন্ড যন্ত্রণা অনুভব হবে। তো এরকম হতে পারে। ঠিক আছে, এগুলো মনে রাখবে যে বিষধর সাপের কামড়ের লক্ষণগুলো কি কি। এখনো গ্রামাঞ্চলে দেখবে সাপে কামড়ালে ওঝা ফকিরের কাছে নিয়ে যায়। এটা যে কেন এখনো বন্ধ হয় না আমি বুঝি না। মানুষ শিক্ষিত হয়েও কেন যে আজও অশিক্ষিতের আড়ালে রয়ে গেল, এটাই বড় মানে ভাবতে গেলে দুঃখের ব্যাপার, তাই না? এত পড়াশোনা করিয়ে, এত বইপত্র ছাপিয়ে সরকার যে চেষ্টা করছে মানুষের ভেতরে সচেতনতা বৃদ্ধি করতে, তা কি আদৌ পারছে না। এখনো গ্রামাঞ্চলে বই কি অনেক জায়গায় এটা দেখা যায় যে সাপে কামড়ালে প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। তোমরা যারা এই পড়াটা ভালো করে শুনছো, আমি প্রত্যেককে বলবো, যে সাপেই হোক, কামড়ানো মাত্রই তাকে দ্রুত হসপিটালাইজ করতে হবে। যত দ্রুত করা যায় তত তাড়াতাড়ি তাকে বাঁচানো সম্ভব। কোনো ওঝা ফকিরের ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে দেওয়ার। যদি বাঁচিয়েও ফেলে, যদি রটেও যায়, ওঝা ফকিরে বাঁচিয়েছে, তাহলে বুঝতে হবে সাপটি বিষহীন ছিল অথবা নির্বিষ সাপ ছিল। বুঝতে পারছো? নির্বিষ সাপ কামড়ালেই তাকে হয়তো বাঁচানো সম্ভব হবে, কোনো ওঝা ফকিরের ফুফাতে বাঁচানো সম্ভব হবে না। লজিক্যালি কথাগুলো বলতে হবে তো। ওকে, তোমাদের একটু জাস্ট সচেতনতা কথা বলার জন্যই আমি কথাগুলো বলে ফেললাম। তো চলো পয়েন্টে চলে আসি। ঘুম পায়, চোখের পাতা ঝুলে পড়ে, নজর ঝাপসা হয়ে মাথা সামনে ঝুঁকে পড়ে, টলে টলে যায় দেহ, চলতে চলতে শুয়ে পড়ে, ঢোক গিলতে কষ্ট হয়, কথা জড়িয়ে যায়, মুখ নীলচে হয়ে যায়, এই সমস্ত। এটা কিন্তু পুরোটা পড়ে নেবে, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বে যে সাপে কামড়ানোর লক্ষণগুলো কি কি। ওকে, সমস্ত সাপের কামড়ানোর লক্ষণ ঠিক একই, মানে শরীরের যে পরিবর্তনগুলো সেগুলো মোটামুটি সব সাপেরই একই, শুধু হয়তো ক্ষতস্থান চিহ্নিতকরণ করাটা ব্যাপারটা আলাদা হয়ে যায়। যেরকম আমরা একটু আগে বললাম, কালার সাপ যেখানে কামড়ে সেখানটা কোনো ক্ষতস্থান থাকে না, সেখানে একটা অবশের মতো কাজ করে। বুঝতে পারছো? তো এটা একটু ব্যতিক্রম। বাদ বাকি শরীরে যত লক্ষণ হবে কামড়ানোর পর সেই সমস্ত বিষধর সাপের ক্ষেত্রে একই রকমই সৃষ্টি হবে। বোঝা গেল? তারপরে আসছি সাপে কামড়ালে কি করণীয়, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম। সাপে কামড়ালে কি করতে হবে? 1 সেকেন্ডও সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ক্ষতস্থান অনড় রেখে গোল্ডেন আওয়ারে হাসপাতাল চলো অভিযান 1 ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? আমার মুখের কথা নয় এটা, এটা দেখো বইয়েই লেখা রয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত রোগীকে, অর্থাৎ যে সাপে কামড় যাকে দিয়েছে সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হবে, অন্য কোথাও নয়। ঠিক আছে? তারপর পরের পাতা দেখো রয়েছে আরো ডিটেলসে যে অ্যান্টিভেনম সাপের বিষের প্রতিরোধক। তাহলে আসতে পারে যে সাপের বিষের প্রতিরোধক কি, এটা হচ্ছে অ্যান্টিভেনম। ঠিক আছে? তো অ্যান্টিভেনম দিয়ে সেটাকে কি করতে হবে, তার প্রাণ বাঁচাতে হবে। ঠিক আছে? আবার অবশ্যই সঠিক অ্যান্টিভেনম দিতে হবে। অ্যান্টিভেনম অনেক রকমের হয়, এক একটা সাপের জন্য এক একটা অ্যান্টিভেনম রয়েছে। তো অবশ্যই সাপকেও চিহ্নিতকরণ করে নিয়ে যেতে হবে যে এই রোগীকে এই সাপই কামড়েছে।
বোঝা গেল? ধরো তোমাদের কেউ গোখরা রয়েছে, চন্দ্রবোরা রয়েছে, তো চন্দ্রবোরার জন্য একটা অ্যান্টিভেনম রয়েছে, গোখরার জন্য একটা অ্যান্টিভেনম রয়েছে, তো তোমার যদি সাপটাকে উল্লেখ করতে না পারো তবে কিন্তু আবার অসুবিধা হয়ে যেতে পারে। বুঝতে পারছো তো? মানে কোনো এক একটা সাপের বিষের যে ইয়েটা কি বলবো, বিষের যে কি বলবো, কতটা পাওয়ার বলতে পারো, যে এক একটা সাপের বিষের পাওয়ার এক এক রকম। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু অ্যান্টিভেনম দেওয়া হয়। তো অবশ্যই সাপকে চিহ্নিতকরণ করতে হবে। ঠিক আছে, আর যেখানে সাপটাকে মানে যেখানে সাপটা কামড়েছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ট্রিটমেন্ট, তো এগুলো একবার রিডিং করে নিও। তো এটা হচ্ছে প্রশ্ন, সাপে কামড়ানোর পর কি কি করতে হবে। এর ঠিক নিচে দেখো রয়েছে কি করবে না, এটা তোমরা নিজেরাই পড়বে। আমি বলেছি অনেকবার, তোমরা কিন্তু একবার নিজেরাই পড়ে নিও। ঠিক আছে, তোমাদের বইতেও রয়েছে কি করবে না, সেটা কিন্তু ভালো করে এখানে বোল্ড করে লেখা রয়েছে, এটা কিন্তু পড়ে নিও। চলে এসো পাতা নম্বর 24। ব্যথা রোগ কি? শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট করবে, ব্যথা রোগ জিনিসটা কি। ঠিক আছে, ব্যথা কাকে বলে? ব্যথা হলো একটি অস্বস্তিকর অভিজ্ঞতার অনুভূতি যা শরীরের কোনো ক্ষতির জন্য হতে পারে অথবা ক্ষতি হয়েছে এমনটা ঘটলেও হতে পারে। তো ব্যথা কি, সংজ্ঞাটা এটা দিতে পারো। ব্যথা কত রকম? ঠিক আছে, দেখে নাও। নতুন ব্যথা, অনেক দিনের ব্যথা, আর রয়েছে ক্যান্সারের ব্যথা। ঠিক আছে, তো এই তিনটে ব্যথার পুরো সংজ্ঞাটা একবার পড়ে নিও। আসতে পারে ব্যথা কি, ব্যথা কয় প্রকার ও কি কি। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর ক্রীড়াক্ষেত্রের চোট আঘাত কিসে কিসে হতে পারে? মাংসপেশিতে টান ধরে, মাংসপেশি ছিঁড়ে যায়, লিগামেন্টে চোট, গোড়ালিতে চোট, পা মচকানো, হাড় ফাটল, হাড়ে আঘাত। তো কেন চোট আঘাত লাগে? এটা কি কোনো একটা প্রশ্ন? চোট আঘাত কেন লাগে? সঠিক উষ্ণীকরণ না করলে খেলোয়াড়দের চোট আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায়। তাই কোনো খেলায় অংশগ্রহণের পূর্বে অতি অবশ্যই ওয়ার্মিং আপ অর্থাৎ বডিটাকে পুরো ওয়ার্মিং করে নিতে হবে। দেখবে তোমরা ব্যায়াম করার আগে একবার ওয়ার্মিং আপ করে নিতে বলে, তাহলে কি হয়, এই চোটগুলো লাগার সম্ভাবনাটা কম থাকে। শরীরটাকে হিট করে নিতে হয় আগে থেকেই। তেমনি খেলা শেষে কুলিং ডাউন এক্সারসাইজ বা শীতলকালীন ব্যায়ামও কিন্তু করে নেওয়া প্রয়োজন। এটা মাথায় রাখবে যে চোট আঘাত লাগার উপায়টা কি, মানে চোট আঘাত যাতে না লাগে তার জন্য আমরা খেলোয়াড়দের কি কি করণীয়, এটা তার উত্তর। বুঝতে পারলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে এসেছি। পাতা নম্বর হচ্ছে 26, চোট আঘাতের প্রাথমিক চিকিৎসা। ঠিক, তার জন্য তোমাকে মনে রাখতে হবে প্রাইস ফর হচ্ছে পি ফর প্রোটেকশন, যাকে বলা হয় সুরক্ষা, আর ফর রেস্ট, আই ফর আইস, সি ফর কম্প্রেশন, অ্যান্ড ই ফর এলিভেশন, অর্থাৎ সুরক্ষা, বিশ্রাম, বরফ, সংকোচন, উচ্চতা। এই কটা প্রসেসের মাধ্যমেই চোট আঘাতের প্রাথমিক চিকিৎসা হয়তো করা হয়ে থাকে। তো এটার পুরো ডিটেলসে 2 পাতা ভরে লেখা রয়েছে, তোমরা কিন্তু এটা একবার পড়ে নিও। ঠিক আছে, খুব সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট লেখা রয়েছে। বড় প্রশ্নের জন্য কিন্তু এটা আসতে পারে এবার পরীক্ষাতে, তাই এটা কিন্তু ভালো করে দেখবে। প্রাইসের পুরো বিস্তারিত আলোচনা। ঠিক আছে, এবার দেখো পাতা নম্বর 28। তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে, যে সাপের খাবার নয় এদের মধ্যে কোনগুলো? এটা প্রশ্ন, নিজেরাই বলতে পারবে। ইঁদুর, ব্যাঙ, মাছ, মানুষ। সাপটা কোন খাবার খায় না 4টের মধ্যে? অবশ্যই মানুষ। বিষধর সাপ কোনটি? গোখরো, অজগর, হেলে সাপ, দারাস। তোমরাই বলো কমেন্টে, এটা তো একটু আগেই পড়ে আসলাম কোনগুলো বিষধর সাপ। সাপ শব্দ শুনতে পায় ড্যাশ, কম্পন অনুভব করে। শব্দ কিন্তু শুনতে পায় না, কিন্তু কম্পনটা অনুভব করে। ভাবো, কম্পন অনুভব করে ও কিন্তু ছোবল মারতে আসে, শব্দ কিন্তু অ্যাকচুয়ালি ও শুনতে পায় না। বুঝতে পারছো? তাই এখানে উত্তর হবে না। তারপর দেখো রয়েছে প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও। যেগুলো এখানে হাইলাইট করা আছে সেগুলো জোর দিয়ে পড়বে। তো প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা তোমাদের এই বইতে নেই, তবে তোমাদের এই নিচু ক্লাস 6 এর বইতে দেখো ডিটেলস এর প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। তাই এইটা একবার পড়ে নিও। ঠিক আছে, আমি সবাইকে দেখিয়ে দিলাম, 6 এর বই থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের কাছেও হয়তো থাকতে পারে ছোটবেলার এই বইটা, দেখে নিতে পারো। প্রাথমিক চিকিৎসা অ্যান্সারটা এখান থেকে করে নেবে। ঠিক আছে, আর বাদ বাকি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই তোমাদের এই টেক্সট বুকের ভেতরেই পেয়ে যাবে। কার্ডিয়াক মেসেজ কি, ব্যথা রোগ কি, কয় প্রকার কি কি একটু আগেই বললাম, প্রাইসের পদ্ধতি বড় প্রশ্নটা, সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবেদনগুলো কি কি, হৃৎপিণ্ডের ক্রিয়াশীলতা বজায় রাখার জন্য পদ্ধতিগুলো কি কি, সমস্ত প্রশ্ন টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে। আর যেগুলো আমি এখানে হাইলাইট করেছি সেগুলো ভালো করে দেখো। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, তারপর দেখো 4র্থ অধ্যায়, ভারতীয় ঐতিহ্য। এই ভারতীয় ঐতিহ্য খুব ভালো করে দেখবে। তার আগে দেখো অষ্টাঙ্গ কি। ঠিক আছে,
অষ্টাঙ্গ যোগের 8টি ধাপ আছে। এই ধাপগুলো একের পর এক শরীর ও মনের বিশুদ্ধকরণ ঘটায়। একে বলা হয় অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগের ভাগগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো আসবেই পরীক্ষাতে, যদি তোমাদের সিলেবাসে এই অধ্যায়টা থাকে। তো কি কি দেখো, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই 8টি অষ্টাঙ্গের 8টি ভাগ খুব ভালো করে মনে রাখবে, আসতে পারে। তারপর দেখো রয়েছে প্রাণায়াম। প্রাণায়াম কি? দেখো, প্রাণায়াম অভ্যাসের দ্বারা মানব শরীরের প্রধান প্রাণশক্তিকে উদ্দীপিত ও পরিচালিত করা হয়। এর প্রশ্ন আসতে পারে, শরীরের প্রধান প্রাণশক্তিকে উদ্দীপিত ও পরিচালিত করা হয় কার দ্বারা? উত্তর, প্রাণায়াম দ্বারা। প্রাণায়াম হলো নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনোসংযোগের একটি পদ্ধতি। অর্থাৎ শ্বাসটাকে নিতে হবে, আবার ছাড়তে হবে, এরকম করে করতে হবে। তো প্রাণায়াম অভ্যাস করা হয় 3টি ধাপে। সেই 3টি ধাপগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূরক, কুম্ভক, রেচক। মনে করো পরীক্ষাতে এগুলো আসবেই। এর বাইরে কি প্রশ্ন হতে পারে তোমরা একবার ভাবো। ঠিক আছে, এখন তো বড় হয়েছো, নিজেদের একটু বোঝার চেষ্টা রাখতে হবে যে এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হতেই পারে না। ঠিক আছে, তো প্রাণায়ামের ধাপগুলো পড়বে। এই প্রাণায়ামটা কোথাকার ভাগ? অবশ্যই অষ্টাঙ্গ যোগের ভাগ। 4 নম্বর দেখতে পাচ্ছ প্রাণায়াম, তোমাদের প্রাণায়াম দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্রাণায়ামের কি কি ধাপ তোমরা বুঝতে পারলে, এটা ভালো করে করবে। প্রসেস গুলো যেটা রয়েছে সেটা জোরে জোরে বাড়িতে রিডিং করে নেবে, যে কিভাবে এগুলো করতে হয়, প্রসেসটা ভালো করে দেখবে। আর যোগ জিনিসটা কি তার সংজ্ঞা তোমরা এখানে পেয়ে যাবে, যেরকম হাইলাইট করেছি। যোগ বলতে কি বোঝায় এটা কিন্তু একবার পড়ে নিও। ঠিক আছে, যোগ জিনিসটি কি। ওকে, তারপরে পাতা দেখো রয়েছে অনুলোম বিলোম। এই অনুলোম বিলোমটা ভালো করে পড়ার পর যেটা তুমি জোর দিয়ে পড়বে সেটা হচ্ছে উপকারিতা। এই উপকারিতা থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন আসতে পারে, ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে কোন প্রাণায়ামটি বিশেষ উপকারী? তখন অপশন অনেকগুলো থাকবে, উত্তর হবে অনুলোম বিলোম। বুঝতে পারছো? এইগুলো ভালো করে দেখতে হবে তোমাকে। তোমাদের টেক্সটে যেগুলো রয়েছে তার ভিতর থেকেই প্রশ্ন দেবে। আবারও বলছি, টেক্সটের বাইরে থেকে কোনো প্রশ্নই দেবে না। যেরকম প্রশ্নগুলো হবে সমস্ত প্রশ্ন এর মধ্যে থেকেই দেবে। তাই আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে শুনে পালন করো, প্রত্যেকেরই পরীক্ষাতে ফুল মার্কস আসবেই। তারপরে চলে আসো আসন। আসনটা কি? এটাও কিন্তু অষ্টাঙ্গ যোগের 3য় ধাপ। তোমরা একটু আগে পড়লে, যেরকম প্রাণায়াম হচ্ছে অষ্টাঙ্গ যোগের 4র্থ ভাগ, তো আসন হচ্ছে অষ্টাঙ্গ যোগের 3য় ধাপ। তো যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধারণার মাধ্যমে সুখ অনুভব করা যায় তাকেই আমরা আসন বলে থাকি। আর এই আসন কত প্রকার? এটাও 3 প্রকার। মনে রাখবে সেই আসনগুলোর নাম, এবং তার মধ্যে কোন কোন আসনগুলো পড়ছে সেগুলো দুটো একটা করে পড়ে রাখবে, সমস্ত মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, বেশ। তো তারপরে পাতা দেখা রয়েছে বিভিন্ন আসনের নাম। তার মধ্যে একটা রয়েছে জানুশিরাসন। এই জানুশিরাসন আসনটা কিভাবে করতে হয় একবার পড়ে নিও, ছবি সহ ভালো করে দেখে রাখবে, তাহলে মনে থাকবে পরীক্ষার হলে। এর মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিকিৎসা নয়, উপকারিতা, আর হচ্ছে নিষেধ। কি কি করা যাবে না, মানে কারা কারা করতে পারবে না, আর এর উপকারিতাটা কি, এই উপকারিতা ভালো করে পড়ে রাখবে। ডায়াবেটিস, সায়াটিকা ইত্যাদি প্রতিরোধ করে কোন আসন? উত্তর, জানুশিরাসন। এরকম করে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এটা ভালো করে মনে রাখবে, এটা পড়বে। ঠিক সেই রকম ভাবে পশ্চিমোত্তানাসন। ঠিক আছে, নামটা একটু কঠিন, পশ্চিমোত্তানাসন, বা এটাই আসনটার মধ্যে ছবিটা ভালো করে দেখে রাখো। আর তার সঙ্গে যেটা করবে, নিষেধ ও উপকারিতা, এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, নিষেধ ও উপকারিতা ভালো করে পড়লেই তোমরা প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে যে একের দাগের প্রশ্ন উত্তরটা তোমরা নিজেরাই বলতে পারবে। ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে কোন প্রাণায়াম সাহায্য করে? অনুলোম বিলোম, শীতকারী প্রাণায়াম, নাকি ধ্যান, নাকি চক্রাসন? একটু আগেই বোঝালাম যে এরকম উপকারিতা গুলো দিয়েই তোমাদের প্রশ্ন তুলবে, তখন তোমাকে বলতে হবে যে কোনটা কি হবে। এই একের দাগের ক, খ, গ, ঘ প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই বলতে পারবে। তাই চেষ্টা করবে কমেন্টে আমাকে অ্যান্সার গুলো জানিয়ে দেওয়ার। আর যদি না পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আমি অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, কারণ আমি কেন তোমাদের নিজেদের করতে দিলাম, আমি এই পর্যন্ত যেগুলো তোমাদের বলে বলে আসলাম সেগুলো ভেতর থেকে প্রশ্নগুলো দেওয়া। তা তোমাদের এগুলো কাজ করতে হবে কিনা, তোমরা কিন্তু অবশ্যই বইটা দেখে তারপরে অ্যান্সার গুলো করবে। ঠিক আছে, তারপর দেখো বড় প্রশ্ন এখানে করবে, প্রাণায়াম কি, প্রাণায়ামের কয়টি ধাপ ও কি কি, যেটা আমি একটু আগে বলে আসলাম। আর টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুলোম বিলোম আর জানুশিরাসন, এই দুটো ভালো করে দেখবে। ঠিক আছে, তো তোমাদের 4র্থ অধ্যায় ও 3য় অধ্যায় মিলে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।